আমরা তো আসলে ডেটার একটা সাগরেই বাস করি, তাই না? আমাদের চারপাশে শুধু ডেটা আর ডেটা। কিন্তু এই যে এত সংখ্যা, এত তথ্য, এর ভেতর থেকে আসল সত্যিটা, আসল গল্পটা বের করে আনা যায় কিভাবে? চলুন আজকের এই আলোচনায় আমরা ডেটার সেই রহস্যময় জগতে একটা ভ্রমণ করে আসি। দেখি কিভাবে সাধারণ সংখ্যা থেকে অসাধারণ সব জ্ঞান বের করে আনা যায়। তাহলে আসল প্রশ্নটা কি? ডেটার এই বিশাল সমুদ্রে সত্যিটা খুঁজে পাওয়ার উপায়টা কি? এখানেই আসে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান। বিশ্বাস করুন, এটা শুধু কিছু কঠিন গণিতের সূত্র না, বরং ডেটার ভেতরের গল্পটা শোনার আর সেটা বোঝার জন্য একটা অসাধারণ শক্তিশালী চাবিকাঠি। আর আমাদের এই যাত্রায় গাইড হিসেবে আমরা সাহায্য নেব স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি অ্যান্ড ইন্ট্রোডাক্টরি অ্যানালাইসিস বইটির। আমরা এর মূল ধারণাগুলোকেই ভিত্তি করে ডেটার রহস্য এক এক করে উন্মোচন করব। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে আমরা বলছি পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স, জিনিসটা আসলে কি? দেখুন, পরিসংখ্যান কিন্তু শুধু সংখ্যা নিয়ে নাড়াচাড়া করা নয়। এটা একটা সম্পূর্ণ প্রক্রিয়া, অনেকটা একজন দক্ষ শেফের রান্নার মতো। প্রথমেই ডেটা বা উপকরণ সংগ্রহ করা হয়, এরপর সেগুলোকে সুন্দর করে সাজানো বা অর্গানাইজ করা হয়, তারপর সবার সামনে তুলে ধরা হয়, আর সবশেষে সেই ডেটাকে বিশ্লেষণ করে এমন একটা সিদ্ধান্তে আসা হয় যা আমাদের আরও ভালো কোনো পদক্ষেপ নিতে সাহায্য করে। এই পুরো প্রক্রিয়াটা বুঝতে গেলে কয়েকটা মূল শব্দ জানা কিন্তু খুব জরুরি। প্রথমে আসি পপুলেশন। এটা হলো সেই পুরো দলটা যাদের ব্যাপারে আমরা জানতে আগ্রহী। যেমন ধরুন, একটা শহরের সমস্ত কফি পানকারী। এখন সবার সাথে তো কথা বলা সম্ভব না, তাই না? তাই আমরা বেছে নিই একটা স্যাম্পল, মানে ওই বিশাল দলেরই একটা ছোট প্রতিনিধিত্বকারী অংশ, যাদের ওপর আমরা আসলে স্টাডিটা করি। আর ভ্যারিয়েবল কি? ওটা হলো সেই বৈশিষ্ট্য যা আমরা মাপছি। যেমন কে দিনে কত কাপ কফি পান করে। বেশ, ডেটা তো জোগাড় হলো, কিন্তু এখন কি? এখন আমাদের প্রথম কাজ হলো এই ডেটার গল্পটা বোঝা এবং তাকে সহজভাবে বর্ণনা করা। দেখুন, যে কোনো বড় সিদ্ধান্তে যাওয়ার আগে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল ডেটার সাথে ভালো করে পরিচিত হওয়া। মানে ডেটার চরিত্র বা গড়নটা না বুঝেই যদি আমরা ফাংশন করতে ঝাঁপিয়ে পড়ি, তাহলে কিন্তু ভুল পথে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকবে। ডেটাকে বর্ণনা করার একটা দারুণ উপায় হলো তার কেন্দ্র খুঁজে বের করা। মানে ডেটার হার্ট বা কেন্দ্রবিন্দুটা কোথায়, কোন মানটা সবচেয়ে সাধারণ বা টিপিক্যাল। এর জন্যই আমরা ব্যবহার করি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এর প্রধান তিনটা উপায় আছে। একটা হলো মিন, মানে আমরা যেটাকে সচরাচর গড় বলি। আরেকটা হলো মিডিয়ান, ডেটাগুলোকে ছোট থেকে বড় সাজালে ঠিক মাঝখানের মানটা হলো মিডিয়ান। এর সুবিধা হলো খুব বড় বা খুব ছোট কোনো সংখ্যা একে প্রভাবিত করতে পারে না। আর সবশেষে আছে মোড, মানে ডেটার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে বেশিবার আসা মানটি। কিন্তু ভাবুন তো, শুধু এই মাঝের সংখ্যাটা বা গড় মানটা জানাই কি সব? গল্পটা কি আসলেই এত সহজ, নাকি আরও কিছু বাকি আছে? একদমই না, কারণ গড় মান কিন্তু পুরো ছবিটা দেখায় না। ধরুন, দুটো শহরের মানুষের গড় কফি পানের পরিমাণ একই, কিন্তু এক শহরে সবাই মোটামুটি ২-৩ কাপ করে খায়, আর অন্য শহরে কেউ হয়তো একদমই খায় না, আবার কেউ ৮-১০ কাপ খায়। এই যে ডেটার বিস্তার বা ছড়িয়ে থাকার পরিমাণ, এটাই আমাদের বলে দেয় মেজার্স অফ ডিসপারশন। এতক্ষণ তো আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে কথা বলছিলাম, কিন্তু যখন দুটো জিনিসকে একসাথে মিলিয়ে দেখা হয়, ওখানেই তো আসল মজাটা শুরু হয়। এবার আমাদের গোয়েন্দা হওয়ার পালা। আমরা কোরিলেশন আর রিগ্রেশনের মতো কিছু টুল ব্যবহার করব ডেটার মধ্যে লুকিয়ে থাকার সম্পর্কগুলো খুঁজে বের করার জন্য। একটা জিনিসের সাথে কি অন্যটার কোনো যোগসূত্র আছে? চলুন দেখা যাক। কোরিলেশনকে অনেকটা দুটো ভেরিয়েবলের মধ্যে বন্ধুত্বের মতো ভাবতে পারেন। ওরা কি বন্ধু? মানে একটা বাড়লে অন্যটাও কি বাড়ে? নাকি ওরা শত্রু? মানে একটা বাড়লে অন্যটা কমে যায়? কোরিলেশন আমাদের ঠিক এই সম্পর্কের শক্তি আর দিকটা মাপতে সাহায্য করে। সেই যে আমাদের কফির উদাহরণটা ছিল, মনে আছে? আচ্ছা, কফি পানের পরিমাণ বাড়ার সাথে সাথে কি কাজের প্রোডাক্টিভিটিও বাড়ে? কোরিলেশন আমাদের ঠিক এই ধরনের প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করে। এটাই ডেটার মধ্যেকার লুকানো প্যাটার্ন বের করে আনার জাদু।
কিন্তু বাস্তব জীবন তো সবসময় এত নিশ্চিত বা সাদাকালো হয় না, তাই না? এখানে তো অনেক কিছুই অনিশ্চিত। পরিসংখ্যান কিন্তু আমাদের এই অনিশ্চয়তার জগতেও পথ দেখাতে পারে। বাস্তব জীবনের এই অনিশ্চিততাকে একটা গাণিতিক কাঠামো দেবার জন্যই আমাদের দরকার হয় প্রবাবিলিটি বা সম্ভাব্যতার। এটা আর কিছুই নয়, অনিশ্চিততাকে পরিমাপ করার একটা শক্তিশালী ভাষা। যেমনটা পিয়ার সাইমন ল্যাপ্লাস বলে গেছেন, সম্ভাব্যতার তত্ত্ব আসলে সাধারণ জ্ঞানকে গণনায় রূপান্তরিত করা ছাড়া আর কিছুই নয়। মানে ব্যাপারটা আসলে খুব সহজ। আমাদের সাধারণ অনুমান বা কমন সেন্সকে যখন আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করি, তখনই প্রবাবিলিটির জন্ম। প্রবাবিলিটি বুঝতে গেলে দুটো প্রধান ধারণা জানা দরকার। একটা হলো ডিসক্রিট, যেখানে ফলাফলগুলো গোনা যায়। যেমন একটা ছক্কা চাললে 1, 2 বা 3 পড়তে পারে, কিন্তু 2.5 পড়তে পারে না। ঠিক তেমনি একটা ব্যাচে কয়টা ত্রুটিপূর্ণ পণ্য আছে সেটাও ডিসক্রিট। আর অন্যটা হলো কন্টিনিউয়াস, যেখানে ফলাফল একটা রেঞ্জের মধ্যে যে কোনো মান নিতে পারে। যেমন আগামীকালে তাপমাত্রা 36 ডিগ্রিও হতে পারে, আবার 36.1 বা 36.125 ডিগ্রিও হতে পারে। আমাদের ডেটা যাত্রার একদম শেষ ধাপে এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী ধাপে আমরা চলে এসেছি। এটা হলো ছোট নমুনা থেকে বড় সিদ্ধান্তে পৌঁছানোর ধাপ। এটাই কিন্তু স্ট্যাটিস্টিক্সের সবচেয়ে বড় জাদু। একটা ছোট স্যাম্পল বা নমুনা থেকে আমরা যা শিখলাম, তার উপর ভিত্তি করে পুরো পপুলেশন বা জনগোষ্ঠীর সম্পর্কে আত্মবিশ্বাসের সাথে একটা ধারণা দেওয়া। একেই বলা হয় স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। এর একটা প্রধান পদ্ধতি হল হাইপোথেসিস টেস্টিং। ব্যাপারটা সহজ করে বলি। ধরুন আমরা একটা দাবি করলাম যে কফি পান করলে প্রোডাক্টিভিটি বাড়ে। এটা হলো আমাদের হাইপোথেসিস। এরপর আমরা একদল লোকের উপর পরীক্ষা করে স্যাম্পল ডেটা সংগ্রহ করলাম। সবশেষে প্রবাবিলিটি ব্যবহার করে আমরা সিদ্ধান্ত নেব আমাদের পাওয়ার ডেটা কে এই দাবিটাকে সত্যি বলে সমর্থন করছে, নাকি এটা শুধুই একটা কাকতালীয় ঘটনা। তাহলে দেখা যাচ্ছে পরিসংখ্যান আমাদের হাতে ডেটার গল্প বলার জন্য কিছু অসাধারণ টুলস তুলে দিয়েছে। এখন আসল প্রশ্নটা হলো, এই টুলসগুলো ব্যবহার করে ডেটার কোন গল্পটা সামনে আনা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার পালা এখন আমাদের।